Good afternoon, everyone. Welcome back to our channel, Smart Guidance. আসন্ন মিসেলেনিয়াস প্রিলি 2024-এর কথা মাথায় রেখে আমরা রিসেন্টলি একটা ভিডিও সিরিজ শুরু করেছি আমাদের ইউটিউব চ্যানেলে মিসেলেনিয়াস পরীক্ষার ওপর বেস করে। শুধুমাত্র প্লেলি নয়, পুরো মিসেলেনিয়াস পরীক্ষার বিভিন্ন টপিকগুলো যাতে আমরা ছোট করে আলোচনা করতে পারি এবং এতে যাতে অ্যাসপিরেন্টসদের কিছু লাভ হয়। তো আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমি ডিসাইড করেছি আলোচনা করব যে স্ট্যাটিক জিকে এবং কালচার থেকে যে কোয়েশ্চেনগুলো আসে প্রিলিতে, সেগুলো কোন কোন টপিক থেকে জেনারেলি আসে এবং সেই টপিকগুলোর কীরকম কোয়েশ্চেন আসে যাতে আমরা একটু দেখে যেতে পারি যাতে পরীক্ষায় কোয়েশ্চেন অ্যান্সার করার সম্ভাবনা বাড়ে। আচ্ছা, বিভিন্ন পিআইকিউ থেকে গিয়ে আমি রিসার্চ করে দেখছিলাম কোথা থেকে কোয়েশ্চেন আসে। আমি একটা জিনিস প্রথমেই বলতে চাই যে কালচার স্ট্যাটিক জিকে এই পার্টটা এতটা ভাস্ট, এত কিছু জিনিস আছে, আমরা যদি স্ট্রাকচারালি চ্যাপ্টার বাই চ্যাপ্টার সব কিছু পড়তে যাই অনেক সময় লেগে যাবে এবং তাতেও যে খুব বেশি এফিসিয়েন্সি আসবে তার কোনো গ্যারেন্টি নেই। এফিসিয়েন্সি বলতে আমি বলতে চাইছি আউটপুট বাই ইনপুট রেশিওর যে খুব বেশি হবে। আমি যতটা ইনপুট দিচ্ছি আমি ততটা আউটপুট পাচ্ছি কিনা পরীক্ষায়, ততগুলো কোশ্চেন আমি ঠিক করে আসতে পারবো কিনা, যেহেতু এত বড় সাবজেক্ট। তো এই জিনিসটাকে ভেবেই আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি ইন্টারেস্টিংলি একটা নতুন ওয়েতে আমরা এই জিনিসটা পড়তে পারি। সেটা হচ্ছে গিয়ে আমরা পিআইকিউকে বেস করে টপিকগুলোকে পড়তে পারি। পিআইকিউ যত আমরা ডিটেলে দেখবো, এটা ইউপিএসসি প্রিলিতে তো প্রচণ্ডভাবে করা হয়, তো আমরা মিসেলেনিয়াসেও এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে পিআইকিউতে এই টপিকগুলোর ওপর কী কী কোশ্চেন আসছে, তার মধ্যে কোন কোন টপিকগুলোর ওপর ডেপথে কোশ্চেন আসছে, কোন টপিকগুলোর ওপর বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিচ্ছে, কোথায় একই রকম কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারগুলো টপিকগুলো পড়ে গেলে আমি সহজে অ্যান্সার করতে পারবো, কোনগুলো গিয়ে খুব একটা বেশি দেখে আমরা যাব না যাতে করে সময় নষ্ট না হয় এবং লাভ যেহেতু কম সেহেতু সেই চ্যাপ্টারগুলো বা সেই টপিকগুলো আমরা কম দেখে যাব। তো এই রকমভাবে আমি জিনিসটা ভেবেছি। তো এইরকম ভাবতে গিয়ে আমি প্রথমে ভাবলাম যে 4-5টা পিআইকিউর যে কোয়েশ্চেন পেপার প্রিলির রয়েছে অ্যাভেলেবেল, তার মধ্যে কোনটা নিয়ে শুরু করলে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবে সুবিধা হবে। তো আমি দেখলাম 2012-র যে মিসেলেনিয়াস পিআইকিউ পেপারটা রয়েছে সেটা একটা গুড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এসেছিল মিসেলেনিয়াসে যেরকম আছে, এবং এখান থেকে গিয়ে আমি ওই পিআইকিউকে বেস করে টপিকগুলো আইডেন্টিফাই, তার ইনসাইট অ্যানালিসিস করতে পারবো এবং সেখান থেকে টপিকগুলো আমি বার করতে পারবো। তো আজকের ক্লাসে আমি সেটা আলোচনা করব। তবে চিন্তা করার কোনো কারণ নেই, আগামী একটা ভিডিও আমি বানাবো, সেখানে গিয়ে আমি আর যে সাবসিকুয়েন্ট পিআইকিউগুলো রয়েছে সেখানে গিয়ে এই যে আমরা ইনসাইটগুলো পেলাম আজকের ভিডিওতে, সেইগুলো আমি ওখানে প্রয়োগ করে দেখাবো, অ্যাপ্লাই করে দেখাবো যে এই টপিকগুলো থেকেই দেখো কোশ্চেনগুলো আসছে, একটা দুটো এদিক ওদিক হতে পারে। সুতরাং আমরা বুঝতে পারবো কোন কোন টপিকগুলো গিয়ে আমাদের পড়ে যেতে হবে এবং সেই টপিকগুলোর মধ্যে কী কী জিনিস পড়ে যেতে হবে। তো দেরি না করে আমরা গিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো আমাদের টপিক গিয়ে আজকে কালচার আর স্ট্যাটিক জিকের গিয়ে ইনসাইট অ্যানালিসিস। এক মিনিট। কালচার আর স্ট্যাটিক জিকের গিয়ে আজকে আমরা ইনসাইট অ্যানালিসিস করব। আচ্ছা, 2012-র কোশ্চেনগুলো দেখো। একটা কোশ্চেন এসেছিল কুচিপুড়ি ডান্স নিয়ে। তার মানে ডান্স ফর্মগুলো, স্পেশালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় পরীক্ষায় এসছে, নট জাস্ট মিসেলেনিয়াস, অন্যান্য পরীক্ষাগুলোতেও আসবে। যেমন আমাদের এই যে 7খানা ডান্স ফর্ম রয়েছে, ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে, ভারতনাট্যম তামিলনাড়ু থেকে, কথক ইউপি থেকে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মণিপুর থেকে, মোহিনীনাট্যম কেরালা থেকে, ওড়িশি ওড়িশা থেকে, সাত্রিয়া আসাম থেকে, কথাগুলি গিয়ে কেরালা থেকে। কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটিসের নাম দিয়েছি, যেমন কথকের গিয়ে অমলা শঙ্কর, কুচিপুড়ি গিয়ে আনন্দা জয়ন্ত, ওড়িশি গিয়ে মাধবী মুডগল,
সাত্রিয়া হচ্ছে গিয়ে অনিতা শর্মা। তো এইরকম হচ্ছে গিয়ে শুধুমাত্র আমাদের ডান্স ফর্মগুলো দেখলে হবে না, ডান্স ফর্মগুলোর সঙ্গে ইম্পর্টেন্ট যদি কিছু টার্মিনোলজি থাকে, যেমন ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ এক ধরনের টার্মিনোলজি এই ক্লাসিক্যাল ডান্সগুলোর ক্ষেত্রে, স্পেশালি ভরতনাট্যমে 3টে শরীরে ভাঁজ করে সবসময় ডান্সটা করতে হয়। তো এই কিছু কি টার্মিনোলজি, তো তার সম্বন্ধে একটু জেনে নাও। এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, ওই নাচের ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, কেউ রিসেন্টলি মারা গেছে, কেউ রিসেন্টলি কোনো পদ্মভূষণ পদ্মবিভূষণ পেয়েছে কিনা লাস্ট 2 বছরে 3 বছরে, কোনো বাঙালি কেউ আছে কিনা। এইটা একটা লিস্ট ডাউন করা আমার মনে হয় খুব বেশি কঠিন কাজ হবে না। এবং ডান্স, ক্লাসিক্যাল ডান্স থেকে যদি কোশ্চেন আসে এই ধরনের ঘুরিয়ে ফিরিয়েই আসবে, সেটা আমরা হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে আবার দেখব। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম, এটা হচ্ছে গিয়ে আমরা একটা টপিক নাম্বার 1 পেলাম। পরের কোশ্চেন দেখো, আর টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্সের লেখা। এরকম বিভিন্ন র্যান্ডম বুকস থেকে তুলে মানে বুকসের নাম তুলে দিয়ে হচ্ছে কি কার লেখা এরকম দেয়। তো এটা খুব বেশি আমরা পড়ে যেতে পারবো না, কারণ হাজার হাজার বই হতে পারে। তোমরা জল ডাউন করতে পারো 10টা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল পার্সোনালিটিস, আমি পরে লিখেছি, লিস্ট ডাউন করেছি, আমি বলে দিচ্ছি তোমাদের। কিন্তু তার মধ্যে থেকেও যদি আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো ওই 10টা পার্সোনালিটি যেটা আমি এখানে বলে দেবো, তার ইম্পর্টেন্ট 2-3টে করে বই একবার লিস্ট ডাউন করে নাও বা একবার দেখে নাও, তাতে যদি পরীক্ষায় কমন আসে, না হলে কিছু করার নেই। যেমন চার্লস ডিকেন্সেরই 2টো আরও ইম্পর্টেন্ট বই আছে, গ্রেট এক্সপেকটেশন আর ক্রিসমাস ক্যারল। যদি চার্লস ডিকেন থেকে একবার কোশ্চেন এসছে, আরেকবার যদি দেয়, এই দুটো দিতে পারে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেন হচ্ছে ভ্রান্তি বিলাস কার লেখা। খুব ইন্টারেস্টিং এই টপিকটা, বিদ্যাসাগরের লেখা, যেটা কমেডি অফ এরর্স অফ শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে অনুপ্রাণিত। আচ্ছা, তাহলে সোশিও কালচারাল মুভমেন্ট, আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রিতে ন্যাশনাল মুভমেন্টের আগে সোশিও কালচারাল মুভমেন্টগুলো হয়েছিল, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, স্পেশালি হচ্ছে কি বেঙ্গলি লিডার্স, তাদের লাইফ এবং তাদের বই আমরা হিস্ট্রিতে এমনিই পড়ি। বইগুলো একটা দুটো এক্সট্রা আমরা দেখবো, যেমন দেবেন্দ্রনাথ ঠাকুরের ইম্পর্টেন্ট কতগুলো বই আছে, 2-3টে বই, ওইগুলো একটু লিস্ট ডাউন করে নেবে। এই রকম হচ্ছে গিয়ে টপিক থেকে কোশ্চেন প্রচুর আসবে। সোশিও কালচারাল মুভমেন্ট আমাদের বাংলার যখন নবজাগরণ হয়েছিল, সেই সময়কার যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিসরা ছিলেন, তাদের লাইফ, তাদের বই, তাদের বানানো ইনস্টিটিউশন, এগুলো সম্বন্ধে কোশ্চেন কিন্তু দেবে। কারণ ইন্ডিয়ান কালচারের ক্ষেত্রে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সময় ছিল, সুতরাং এখান থেকে কোশ্চেন তোমরা প্রত্যেক বছরই এক্সপেক্ট করতে পারো। তো এটা হিস্ট্রির সঙ্গে কোলাইড করছে, কিছু এক্সট্রা জিনিস আমাদের, কিছু এক্সট্রা বই আমাদের পড়তে হবে। তো খুব কঠিন হবে বলে আমাদের মনে হয় না। যারা হিস্ট্রি পড়েছো আগে বা যারা হিস্ট্রি পড়ছো এখন, তারা তো এগুলো অলরেডি পড়ছো, সুতরাং এর সঙ্গে এক্সট্রা একটা দুটো জিনিস অ্যাড করে নেওয়া। আচ্ছা, তারপরের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট টপিক, ছৌ ডান্স অরিজিনেট কোথায় হয়েছিল? বেঙ্গল, এখানে লেখা ছিল কোশ্চেনটা, সরি আমি অ্যাড করিনি। বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে অরিজিনেট করেছিল? দেখো, বেঙ্গল স্পেসিফিক কোশ্চেন আসে কিন্তু, তো সেটা পুরুলিয়ায় হয়েছিল। তো আমরা জানি 3 ধরনের আছে, ঝাড়খণ্ডেই, পুরুলিয়ার, আর হচ্ছে কি আমাদের উড়িষ্যার কোন ডিস্ট্রিক্ট আমি ভুলে গেছি। তো 3টে টাইপের ছৌ ডান্স আছে, একবার দেখে নেবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছে 2010 সালে। তো এটা ছাড়াও আরও কিছু ট্রাইবাল ডান্স ফর্ম লাস্ট 4-5 বছর ধরে নিউজে আছে। ট্রাইবাল ডান্স ফর্মস, নানা রকম ট্রাইবাল ডান্স ফর্ম নিউজে থাকতে পারে। আমরা যদি কেউ যোজনা, কুরুক্ষেত্র বা ইপিডাব্লিউ করি, সেখানেও তোমরা এই নিউজগুলো পাবে। তো এটার জন্য অত কিছু করতে হবে না, একটু গুগল সার্চ করলে, একটু ইউটিউবের ভিডিও দেখলেই পাবে, একটু নিউজ ফলো করলে, নিউজ পেপার ফলো করলেই তোমরা বিভিন্ন ডান্সের পাবে। তো এটার জন্য খুব বেশি খাটতে আমি বলবো না, কিন্তু কীরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপরের জিনিসটা, কোশ্চেন বা টপিকটা হচ্ছে কি আমার মতে খুব ইম্পর্টেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে তার হচ্ছে গিয়ে প্রোপোনেন্টের নাম বা এক্সপোনেন্টের নাম জিজ্ঞেস করে। এই বাদ্যযন্ত্রের বাদক কে ছিলেন জিজ্ঞেস করে। যেমন উস্তাদ আমজাদ আলী খান কিসের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর হবে শরৎ। আমি এখানে আরও কিছু লিখেছি, যেমন সানাই হচ্ছে উস্তাদ বিসমিল্লাহ খান, আমরা জানি। তবলা হচ্ছে গিয়ে জাকির হোসেন, ভায়োলিন হচ্ছে গিয়ে এল সুব্রমণিয়াম, সারঙ্গী হচ্ছে গিয়ে পণ্ডিত রামনারায়ণ। ওস্তাদ বা পণ্ডিত এরকম লেখা থাকবে। বীণা হচ্ছে গিয়ে বালচন্দ্রর, সিতার হচ্ছে গিয়ে রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর আমরা জানি। সন্তুর হচ্ছে গিয়ে শিব কুমার শর্মা।
ফ্লিউট হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া, এটাও একবার কোনো এক বছর এসেছিল, হরিপ্রসাদ চৌরাসিয়া। পাখওয়াজ হচ্ছে পুরুষোত্তম দাস, মৃদঙ্গম হচ্ছে গিয়ে পালঘাট মণি আয়ার। তো যে কটা আমি পেয়েছি হচ্ছে গিয়ে লিস্ট ডাউন করেছি। আরেকটা জিনিস তোমরা করতে পারো, এটা ছাড়াও এক্সট্রা কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি থাকে অ্যাড করতে পারো, এবং এনাদের বসতি কোথাকার ছিল, মানে কোন ঘরানার এরা ছিলেন। যেমন ওস্তাদ বিসমিল্লাহ খান বোধহয় খুব সম্ভবত বারাণসীর ছিলেন। তো এরকম এগুলো একটু জেনে রাখা ভালো। এইগুলো কোশ্চেন কিন্তু প্রচুর আসে। এটার সঙ্গেই কানেক্টেড আরেকটা টপিক যেখান থেকে কোশ্চেন আসে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ঘরানা। মোটামুটিভাবে আমরা জানি হচ্ছে গিয়ে দু ধরনের ক্লাসিক্যাল মিউজিক আছে, এক ধরনের হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আর কর্ণাটকি ক্লাসিক্যাল মিউজিক। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে গিয়ে আর কর্ণাটকের মধ্যে এমনিতেও কয়েকটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো আমরা একটু দেখে নিতে পারি, একটা ছোটো ইউটিউবের ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে গিয়ে অনেকগুলো ঘরানায় বিভক্ত, বারাণসী ঘরানা, ভোপাল ঘরানা, ইন্দোরি ঘরানা, জয়পুরি ঘরানা, নানা রকম ঘরানা আছে, ঘরানায় বিভক্ত। যদি পসিবল হয় প্রত্যেকটা ঘরানার ইম্পর্টেন্ট যদি গায়কের নাম মনে রাখতে পারো, যদি পসিবল হয়। কিন্তু এই ঘরানাগুলো এবং ঘরানার মধ্যে পার্থক্য, মানে হিন্দুস্তানি আর কর্ণাটকি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্য এক ঝলক একটু দেখে রাখতে পারো। কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসটা আর তার প্রপোনেন্ট এবং তার বসতি কোথায় ছিল, এটা কিন্তু মাস্ট। এটা ছাড়া কেউ মিসেলেনিয়াস পরীক্ষা দিতে যাবে না, হয়তো এলো না, কিন্তু এটা মাস্ট, এটা প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে থাকবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, তারপরে আসি ইম্পর্টেন্ট, এইটা যেটা বলছিলাম একটু আগে, ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল রাইটার। এবার এর মধ্যে তো প্রচুর নাম হতে পারে, কত নাম আমি পড়ব, তাও আমি কতগুলো নাম আমি তুলে ধরেছি। যেমন টলস্টয়, ডিকেন্স, গর্কি, শেক্সপিয়ার, কিটস, মিল্টন। এদের হচ্ছে গিয়ে আত্মজীবনী একটু পড়ে, মানে জীবনী একটু পড়ে দেখতে পারো, ইম্পর্টেন্ট কিছু লিটারারি ওয়ার্কসগুলো 3-4টে নাম। কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে মানে কোনো একটা লিটারারি ওয়ার্কসের চরিত্রের নাম তুলে দেবে, এই চরিত্রটা কোন লিটারারি ওয়ার্কসে ছিল বা কার লেখা এটা ফেমাস হয়েছিল, এইরকম তুলেও দেয়। ফলত সেটা লিটারারি মানে সেই লেখাটা পড়া না থাকলে তো বলা খুব মুশকিল। তাও এটা একটু এর বেসিক ওয়েতে দেখে যেতে পারো, এটার মানে কমন আসার চান্স খুবই কম। কমন যেখানে আসবে বেঙ্গলি, মডার্ন বেঙ্গলি রাইটার্স, এইগুলো হচ্ছে কি একদিনে তো সম্ভব নয় যে কেউ আমি শরৎচন্দ্রের সম্বন্ধে সব জেনে গেল। যদি আমাকে জিজ্ঞেস করে গফুর মিয়া কোন শরৎচন্দ্রের কোন লেখা বা কার লেখায় আমি গফুর মিয়ার কথা পাই, তো মহেশ হবে, মহেশ মানে শরৎচন্দ্র হবে। তো এগুলো যে জানে বা একটুখানি করে নিতে হবে, একটু ফ্রেশন আপ করে নিতে হবে, একটুখানি নিজেকে একটুখানি এটা সম্বন্ধে একটু জেনে নিতে হবে। যেমনি আমি এখানে নাম দিয়েছি শরৎচন্দ্র, বিভূতিভূষণ, নারায়ণ দেবনাথ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, শিবরাম, সুকুমার রায়, এদের সম্বন্ধে এদের ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্ক যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে, এবং এদের জন্মস্থান, মৃত্যুস্থান। সাল হয়তো দেবে না, চান্স কম সাল দেওয়ার, কিন্তু জন্মস্থান, মৃত্যুস্থান। যেমন বিভূতিভূষণের জন্মস্থান কোথায়, বিভূতিভূষণ চাঁদের পাহাড় কোথায় লিখেছিলেন, এইরকম জিনিসগুলো আসতে পারে। আচ্ছা, ইম্পর্টেন্ট যেটা আছে মানে বেঙ্গলি রাইটিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে কি স্পেশালি হচ্ছে কি প্লেস, নাটক। টিনের তলোয়ার কার লেখা, নবনাট্য আন্দোলন, গণনাট্য আন্দোলন, মূল প্রবক্তা কে ছিল এদের। তো বেঙ্গলি প্লেজের ওপর হচ্ছে কি একটা ভালো করে যদি একটু পড়ে যেতে পারো, প্লে থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, নাটক থেকে বিভিন্ন নাটকগুলো কার লেখা, এই নাটক কার লেখা, একদম মডার্ন 90s-এর 80s-এর নাটকগুলো সম্বন্ধেও আসতে পারে কোয়েশ্চেন। বহুরূপী নাট্য সংস্থা কে প্রতিষ্ঠা করেছিল, সৌম্য মিত্র, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। তো এইগুলোও আসতে পারে পরীক্ষায়। আর এইগুলো একদম আসবে সোজা কোশ্চেন, একদম জানা থাকলে ঝটঝট হয়ে যাবে, একদম পরিষ্কার নাম্বার উঠে যাবে। তো বেঙ্গলি মডার্ন রাইটার্স আর বেঙ্গলি নাটক, বেঙ্গলি প্লেস, বাংলার নাটকগুলো, এবং তার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথও পড়বে, রবীন্দ্রনাথের লেখা নাটকগুলোও পড়বে কিন্তু। মানে অচলায়তন কার লেখা, মানে এত সোজাও হয়তো আসবে না অচলায়তন কার লেখা সবাই জানে, কিন্তু আসতে পারে খ্যাতির বিড়ম্বনা কার লেখা, ওটা রবীন্দ্রনাথের লেখা। তো এই কয়েকটা মানে পড়ে রাখা যতটা মনে রাখবে। দেখো এই জিনিসগুলো কিন্তু আমি জানি প্রত্যেকটা টপিকেই অনেক জিনিস আছে। আমি প্রথমেই শুরুতেই বলে দিলাম যে আমাদের এফিসিয়েন্সিটা সবসময় ভাবতে হবে ইনপুট আউটপুট রেশিও। তো আমি এই বেঙ্গলি মডার্ন রাইটার্স আর প্লেস এই জিনিসটার ওপর হচ্ছে কি আমি ইনপুট বেশি দেবো, কারণ আমার আউটপুট বেশি আসার সম্ভাবনা আছে।
আউটপুট বেশি আসতে পারে, কিন্তু আউটপুট যে বেশি আসবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আউটপুট বেশি আসার সম্ভাবনা আছে। তো এই জিনিসটা কিন্তু আমরা একটুখানি ভাবতে পারি, এইভাবে ভেবে আমরা পড়তে পারি। আচ্ছা, এই দেখো এমন একটা কোশ্চেন এসছে, হর্ষবর্ধন আর গোবর্ধন এই চরিত্র দুটো কার বানানো? হর্ষবর্ধন আর গোবর্ধন শিবরাম চক্রবর্তী, আমরা জানি। যে জানো না সে এখন পারবে না কোশ্চেনটা, কিন্তু শিবরাম সম্বন্ধে একটু যে ঘাটাঘাটি করেছে সে জানবেই। তাহলে আমরা জিনিসটা এরকমও পড়তে পারি যে ইম্পর্টেন্ট রাইটার, তার লেখা ইম্পর্টেন্ট প্লেস বা ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্কস, আর তার বানানো ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, এরমভাবেও পড়তে পারি। সেটাও আমরা লিস্ট ডাউন করতে পারি। একজন রাইটার, তার 10টা নাটক আর লেখা, এবং তার বানানো 4-5টা ইম্পর্টেন্ট চরিত্র, যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এটাও লিস্ট ডাউন করতে পারি। আচ্ছা, বেঙ্গলি পোয়েটস থেকে কোশ্চেন কম এসছে, প্রায় আসেনি বলা যায়। তাও আমি রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ, মানে মিসেলেনিয়াসের কালচারের, বেঙ্গলি কালচারের প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে মডার্ন ঘেঁষা, মানে স্বাধীনতা উত্তর সময়ের কোশ্চেনগুলো বেশি দিত। এখন মানে বেঙ্গলি থেকে আসা কমে গেছে, মানে ওভারঅল কালচার থেকে তো কোশ্চেন 2023-এ কমই এসেছিলো। তৎসত্ত্বেও আমি বলছি, মানে যেগুলো কালচার থেকে এতদিন পর্যন্ত কোশ্চেন এসছে, যেভাবে এক্সামিনার কোশ্চেন সেট করে, কোশ্চেন ভাবে, সেই রকমভাবে যদি ভাবি যে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এদের কথা বললাম, এবং কিছু হচ্ছে মডার্ন ঘেঁষা কিছু না কবির নামও আমরা দেখে যেতে পারি, কবি আর তার লেখা বিভিন্ন। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, অলিম্পিক থেকে প্রচুর কোশ্চেন আসে। হোয়াট কালার অফ অলিম্পিক ফ্ল্যাগ হচ্ছে গিয়ে রিপ্রেজেন্টস এশিয়া? আমরা জানি 5টা কালার আছে, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, গ্রিন, রেড। ব্লু, ইয়েলো, ব্ল্যাক, গ্রিন, রেড। তার মধ্যে ব্লু হচ্ছে ইউরোপ, ইয়েলো হচ্ছে এশিয়া, ব্ল্যাক হচ্ছে আফ্রিকা, গ্রিন হচ্ছে ওশিয়ানিয়া, রেড হচ্ছে আমেরিকা। এশিয়ার একবার এসছে ইয়েলো, অন্যগুলোও কিন্তু আসতে পারে, না আসার কোনো কারণ নেই। 1896 সালে এথেন্সে হচ্ছে গিয়ে আমাদের মডার্ন অলিম্পিক শুরু হয়েছিল। কাবার্টিন হচ্ছে গিয়ে আমাদের প্রপোনেন্ট ছিলেন। এইটা হচ্ছে গিয়ে আমাদের অল্টিয়াস আর ফর্টিয়াস, এটা হচ্ছে কি আমাদের মোটো, অলিম্পিকের মোটো। তার সঙ্গে হচ্ছে কি এটা কমিউটার, এটা হচ্ছে কি 2021 সালে অ্যাড করা হয়েছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, এবার এখন দিতেই পারে, কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে কি আসেনি। হঠাৎ করে ট্রেন্ড চেঞ্জ করবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো যেহেতু অলিম্পিক এসছে, তাহলে ইন্টারন্যাশনাল ভেরিয়াস স্পোর্টস ফেস্টিভ্যাল যেগুলো হয় অলিম্পিক ছাড়াও, সেগুলো সম্বন্ধে যেমন আমরা এশিয়াড পড়তে পারি। অলিম্পিক্স 3 ধরনের হয়, সামার অলিম্পিক্স, উইন্টার অলিম্পিক্স, আরেকটা কি একটা বেশ হয়। তো সেইগুলো আর আদার ইন্টারন্যাশনাল ভেরিয়াস স্পোর্টস ফেস্টিভ্যাল যেগুলো হয়, কন্টিনেন্টাল স্পোর্টস ফেস্টিভ্যাল যেগুলো হয়, কমনওয়েলথ গেমস কবে ফার্স্ট শুরু হয়েছিল, কমনওয়েলথ গেমস হলেই কবে ফার্স্ট শুরু হয়েছিল এরকম আসতে পারে। তাদের কিছু হিস্ট্রি, ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল পয়েন্টস, যেইগুলো একটা 7-8টা ইন্টারন্যাশনাল স্পোর্টসের আমরা হচ্ছে গিয়ে দেখে রাখতে পারি। এটা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং, কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, এবং খুব সহজেই কিন্তু এটা তুলে ফেলা যাবে এই পোর্শনটা। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন ইজ ডাইরেক্টেড বাই? অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন হচ্ছে গিয়ে ডাইরেক্টেড বাই, কে ডাইরেক্ট করেছিল? আমি কোশ্চেনটা এখানে লিখে দিলাম, আমি হচ্ছে গিয়ে অ্যান্সারটা দিলাম না, তোমরা একটু খুঁজো। অ্যাডভেঞ্চার অফ টিনটিন হচ্ছে গিয়ে কে ডাইরেক্ট করেছিল। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে ফিল্ম থেকে ভালোই কোশ্চেন আসে, কিন্তু সমস্যাটা যেটা নাম্বার অফ ফিল্মস রয়েছে, কোনটা পড়বো? ফিল্ম সোসাইটি মুভমেন্ট হচ্ছে গিয়ে যারা ডাইরেক্টররা ফিল্ম কীভাবে বানাতে হয় শেখার জন্য যে ফিল্মগুলো দেখে, সেগুলো এক ধরনের, হলিউডের ফিল্ম এক ধরনের, বলিউডের ফিল্ম এক ধরনের, আমাদের ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রির ফিল্ম এক ধরনের। তবে বাংলা ইন্ডাস্ট্রির আমাদের যে ইম্পর্টেন্ট ডাইরেক্টরসগুলো রয়েছে, সত্যজিৎ রায় বলো আর বাকি যারা রয়েছে, তো তাদের সম্বন্ধে হচ্ছে কি তাদের বানানো ইম্পর্টেন্ট হচ্ছে কি কয়েকটা আমরা সেই সময়কার প্রথিতযশা ডাইরেক্টর আমরা কয়েকটা ফিল্ম দেখে রাখতে পারি। এছাড়া হচ্ছে কি আমরা এআই ইউজ করতে পারি। এক্ষেত্রে এআই ইউজ করার সুবিধাটা কি হবে? এআই ইউজ করার সুবিধা হবে যে এআই ইউজ করে বলবো যে ইন্টারন্যাশনাল এক্সাম রেলিভেন্ট হচ্ছে কি কিছু ফিল্মের নাম আর তার ডাইরেক্টর আর তার সাল যদি আমাদের বলে দেয়।
এবং বাংলার ক্ষেত্রে, বেঙ্গলির ক্ষেত্রে হচ্ছে কি আমরা একটুখানি নিজেরা লিস্ট ডাউন করবো। বেঙ্গলির ক্ষেত্রে 4-5 জন যে প্রথিতযশা ফিল্ম ডাইরেক্টর রয়েছে, আমি ইচ্ছে করে নামগুলো বলছি না, নামগুলো হচ্ছে গিয়ে তোমরা একটুখানি ফাইন্ড আউট করার চেষ্টা করো, যারা এই ভিডিওটা দেখবে একটু নিজেরা ফাইন্ড আউট করার চেষ্টা করো বেঙ্গলি ফিল্ম মেকার্স, তাদের বানানো ইম্পর্টেন্ট ফিল্মস কিছু যদি পুরস্কার পেয়েছে। তো এইটা একটা গেল। আর আরেকটা দেখো এই ধরনেরই কোশ্চেন, যেটা আমরা আগে আলোচনা করলাম, ব্রজেশ্বর আর প্রফুল্ল কোথাকার ক্যারেক্টার। এবার যে ধরো পড়েনি সে বলতে পারবে না দেবী চৌধুরানী থেকে নেওয়া ব্রজেশ্বর আর প্রফুল্ল। বঙ্কিমচন্দ্রকে আমি ইচ্ছে করে এরকম স্টার মার্ক দিয়ে রেখেছি যে বঙ্কিম থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকবারই তোমরা পাবে। যদি বাংলার এই রকম রাইটারদের নিয়ে কোশ্চেন দেয়, যদি একটাই কোশ্চেন দেয় সেটা বঙ্কিম থেকে আসার চান্স বেশি। বঙ্কিম থেকে হচ্ছে কি কোশ্চেন বেশি আসার চান্স বেশি। তো বঙ্কিমদের সম্বন্ধে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে একটু ডিটেলে পড়ে রাখবে। কোথায় উনি জন্মেছিলেন, কত সালে জন্মেছিলেন, কী কী পরীক্ষা পাশ করেছেন, কোথাও চাকরি করতেন কিনা, তারপর উনি কোথায় চলে গেছিলেন, কী কী বই লিখেছিলেন, প্রথম বই কোথায় লিখেছিলেন, কোন বইটা প্রথম ফেমাস হয়েছিল, কোনো লেখা নিয়ে ওর কোনো কিছু আছে কিনা, কোনো বিতর্ক হয়েছিল কিনা, এবং কোথায় মারা গেছিলেন, কবে মারা গেছিলেন। তো বঙ্কিম নিয়ে একটুখানি ডিটেলে তোমরা পড়ে রেখো। বঙ্কিম নিয়ে হচ্ছে কোশ্চেন কিন্তু আসতে পারে। তো আমরা কী কী দেখলাম, 2012 কোশ্চেন একটা গুড স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আমি বললাম হচ্ছে কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আর আমি বললাম হচ্ছে কি ডান্স ফর্মগুলো নিয়ে একটু পড়তে, স্পেশালি ক্লাসিক্যাল ডান্স ফর্ম, তাদের ইম্পর্টেন্ট প্রপোনেন্টকে। বইগুলো আমি বললাম খুব রেয়ারলি কমন পাবে, প্রচুর পড়ার জিনিস, খুব বেশি করতে না, কয়েকটা লিস্ট ডাউন করে যেতে। আর বললাম হচ্ছে গিয়ে ট্রাইবাল ডান্সগুলো সম্বন্ধে যদি আমরা একটুখানি ডিটেলে পড়তে পারি, এটা বললাম। আরেকটা যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, সোশিও কালচারাল মুভমেন্টের সময় যে বেঙ্গলি লিডার্সরা এসেছিলো, রামমোহন রায় বলো, বিদ্যাসাগর বলো, বিবেকানন্দ বলো, তার লেখা ইম্পর্টেন্ট বইগুলো, তাদের জীবনী সম্পর্কে। এটা হিস্ট্রির মধ্যে কমন, মানে হিস্ট্রির মধ্যেও পড়ে যায়, কিন্তু এটাও কালচারের মধ্যেও পড়ে। তো এই একটা পোর্শন বললাম। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আমি কতগুলো নাম দিলাম। তারপরে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল রাইটার আর বেঙ্গলি কিছু রাইটার্সের নাম বললাম। বেঙ্গলি রাইটার্সগুলোর ওপর আমি বেশি জোর দিতে বললাম। এছাড়া বেঙ্গলি প্লেগুলোর ওপর, বেঙ্গলি নাটকগুলোর ওপর আমি বেশি জোর দিতে বললাম। বাংলার নাটকে কখন যবনিকা পতন শুরু হয়েছিল, কোন নাটকে প্রথম এরকম ব্রেক নেওয়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি আছে। এবার সেটার অ্যান্সার আমি কোথা থেকে পাবো আমি জানি না, বাট যে কোনো বাংলার জিকে বা বাংলার জেনারেল নলেজের কোনো বইতে হয়তো আমরা পেতে পারি, বা ইউটিউবের ভিডিওতে সার্চ করে হয়তো আমরা পেতে পারি। মানে একটা কোশ্চেনের উপরই বেশি সময় নষ্ট করবে না, বাট আমি জাস্ট টপিকগুলো তোমাদের কাছে তুলে ধরছি, যে এই টপিকগুলো হচ্ছে গিয়ে তোমরা দেখতে পারো। তারপর হচ্ছে গিয়ে বাকিগুলোও বললাম, স্পোর্টস ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল, স্পোর্টস অর্গানাইজেশনগুলো, তাদের স্পোর্টস ফেস্টিভ্যাল, তাদের হিস্ট্রি, এগুলো সম্বন্ধে পড়া। ক্যারেক্টার্সগুলো আমি বললাম সব ক্যারেক্টার্স মনে রাখা সম্ভব নয়, তাও তোমরা কিছু রাইটার স্পেসিফিক লিস্ট ডাউন করে রাখতে পারো। তো এই জিনিসগুলো তোমরা যদি করে যাও, দেখবে অনেক কিছুই তোমার হয়তো 10টা কোশ্চেন দিলে আগে না পড়ে, এই জিনিসগুলো না পড়ে গেলে 3টে পারতে, এখন হচ্ছে গিয়ে এইগুলো করে গেলে হয়তো 3টের জায়গায় 6টা কি 7টা পেরে যাবে। তো একটা ডবল হয়ে যাচ্ছে জিনিসটা। তো আমার মনে হয় জিকেকে এরকম স্ট্যাটিক জিকে বলো, কালচারকে বলো, এরকম একটা অকুল পাথারে পড়ার থেকে এইভাবে আমরা যদি পিআইকিউ থেকে কানেক্ট করে সেই টপিকগুলো পড়ে যাই, যেগুলো আমার পক্ষে আয়ত্ত করা সোজা, তাহলে আমার মনে হয় হচ্ছে কি এফিসিয়েন্সি বেশি হবে। তো আমার মনে হয় এটা একটা নতুন ওয়েতে পড়া মিসেলেনিয়াস। পরবর্তী ভিডিওতে আমি অন্য একটা ইয়ারের কোশ্চেন তুলে এনে দেখাবো, যে একই ধরনের, দেখো একই টপিকের মধ্যে থেকেই কোশ্চেন আসছে, যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আর এই মিসেলেনিয়াস সিরিজের মিসেলেনিয়াস প্রিলি এক্সাম হওয়ার আগে পর্যন্ত আমরা বেশ কিছু ভিডিও দেবো, যেখানে আমরা মিসেলেনিয়াস প্রিলি বা মিসেলেনিয়াস পরীক্ষা অ্যাজ এ হোল স্পেসিফিক বিভিন্ন জিনিস আলোচনা করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, আবার পরের ভিডিওতে দেখা।